সঞ্চয়পত্রের সার্ভার জালিয়াতি করে ২৫ লাখ টাকা আত্মসাৎ ঘটনা হ্যাকিং কিনা এখনও নিশ্চিত হতে পারেনি বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে এই বিভাগের ৩ কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সাথে জব্দ করা হয়েছে সন্দেহভাজন ৩টি ব্যাংক হিসাব। আর সাইবার সিকিউরিটি আইনে মামলা হয়েছে মতিঝিল থানায়। ঘটনা তদন্তে কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় ২টি কমিটি ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে। বাংলাদেশ ব্যাংকের সঞ্চয়পত্র থেকে ২৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাক করে তথ্য পরিবর্তন করে চক্রটি। পরে এনআরবিসি ব্যাংকের দিনাজপুরের একটি উপশাখায় টাকা স্থানান্তর করে। আবার একই দিনে চক্রটি রাজধানীর শ্যামলী শাখায় টাকা স্থানান্তর করে তা তুলে নেয়। একই প্রক্রিয়ায় একই দিনে ডাচ বাংলা ব্যাংকে ৩০ লাখ ও এনআরবিসি ব্যাংকের মাধ্যমে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র ভাঙানোর চেষ্টা করা হয়। তবে লেনদেনগুলো বন্ধ করে দেয় বাংলাদেশ ব্যাংক। পাসওয়ার্ডগুলো এগুলো কম্প্রোমাইজ হয়েছে বলে প্রাথমিকভাবে বলেছে এবং এই হিসেবে তদন্ত চলছে, যেটা আসলে কোত্থেকে হলো, কিভাবে হলো, সেটা যাতে আমরা উদ্ঘাটন করে সেই মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। দেশের তফসিলি ব্যাংকগুলোতে যখন সাইবার নিরাপত্তা বাড়াতে জোর দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, ঠিক তখনই বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ের পাসওয়ার্ড ব্যবহার করে হয়েছে এই জালিয়াতি। এই ঘটনায় মতিঝিল থানায় হয়েছে মামলা। বাংলাদেশ ব্যাংক থেকে যে সঞ্চয়পত্রের গ্রাহকের তথ্য অটোমেটিক পরিবর্তন হয়ে যাচ্ছে সার্ভার থেকে, বিস্তারিত তদন্ত করে আসামিদের বিরুদ্ধে অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নেব। গত ২৩ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র কেনেন ব্যক্তি। তার ৪ দিন পরে ঘটে সঞ্চয়পত্রের টাকা চুরির ঘটনা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিআইবিএম এর সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী। জনাব তৌফিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা এর আগে দেখেছি যে ব্যাংক হিসাবে জমা রাখা টাকা তুলতে গিয়ে প্রতারিত হয়েছেন অনেক গ্রাহক। এবার সঞ্চয়পত্রের মতো নিরাপদ বিনিয়োগেও এই ধরনের একটি জালিয়াতির ঘটনা সামনে এসেছে। তাহলে জনগণ কোথায় টাকা রাখবে? এমনিতে আমাদের দেশের সেভিংস টুল অনেক কম এখন, কারণ আপনারা জানেন আমাদের দেশের ফাইন্যান্সিয়াল সিস্টেমটাই হচ্ছে ব্যাংক নির্ভর। একমাত্র ব্যাংক ছাড়া তো অন্য কোথাও টাকা রাখার তেমন কোনো জায়গা নেই বা অল্টারনেটিভস নাই। তো এই অবস্থায় যদি আমাদের ব্যাংক ব্যবস্থায় যদি প্রোটেকটিভ মেজার যদি খুব শক্তিশালী না হয়, তাহলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই জিনিসটা যদি আমাদের রেগুলেটররা না বুঝে, তাহলে বুঝবেটা কে? আমার কাছে তো এটা একদম হাস্যকর মনে হচ্ছে। এতদিন যাবৎ ডিপোজিটররা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখন অন্যান্য সেভিংস টুল ওগুলো তো মানুষ যখন টাকা পয়সা রাখে সেখানে যখন তারা আপনার ক্ষতির সম্মুখীন হচ্ছে, তখন মানুষ যাবেটা কোথায়? সেই জন্য তো আমাদের দেশের মানুষ জায়গার প্রতি ঝুঁকে পড়ে, ফ্ল্যাট কিনতে চায়, জায়গা কিনতে চায়, জুয়েলারি কিনতে চায়, কিন্তু ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট কিনতে চায়। এখন এই কিছু লোকজন ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের দিকে আসছে। এরা যদি এই ধরনের সাইবার সিকিউরিটির খপ্পরে পড়ে, এই ধরনের অনিশ্চয়তার মুখে পড়ে, তাহলে এরাও তো আলটিমেটলি চলে যাবে। তার মানে কি, দেশের সেভিংস হ্যাবিটটা আসলে দিন দিনই খারাপ হতে থাকে। একে তো আমাদের সেভিংস হ্যাবিট অনেক কম, তার মধ্যে যদি এই ধরনের কার্যক্রম হয়, তাহলে এই সেভিংস হ্যাবিট আপনি বাড়াবেন কিভাবে? সুতরাং আমরা রিয়েলি কনসার্ন এটা নিয়ে, এবং এই ব্যাপারে সেন্ট্রাল ব্যাংক বা আমাদের রেগুলেটর যারা আছে সবাই, প্রত্যেকটা কনসার্ন এজেন্সি অত্যন্ত তৎপর হওয়া উচিত। অর্থনীতিতে যদি আসলে এই যে গ্রাহকরা ব্যাংক ব্যবস্থার উপরে, আর্থিক প্রতিষ্ঠানের উপরে যদি এভাবে উৎসাহ হারায়, প্রতারিত হয়, সেক্ষেত্রে সঞ্চয় হার কমে গেলে অর্থনীতি কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে? এখানে আসলে কি ব্যবস্থা নেওয়া উচিত গ্রাহক সুরক্ষায়? আমরা দেখতে পাচ্ছি যে এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। সেই সব ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির নজির ছিল কিনা? সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন তৌফিক আহমেদ, বিআইবিএম এর সাবেক মহাপরিচালক। এক সপ্তাহের মধ্যে মেট্রো রেলে চাকরি পাচ্ছেন নিহত আবুল কালামের স্ত্রী। প্রথমে তাকে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে, স্নাতক পাশের পর অফিসার পদে পদোন্নতি হবে। বৃহস্পতিবার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে এমন কথা জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।
তবে বিশেষজ্ঞরা বলছেন ক্ষতিপূরণ কোনো সমাধান নয়, গুরুত্ব বাড়াতে হবে রক্ষণাবেক্ষণে। গত রোববার রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়লে নিহত হন পথচারী আবুল কালাম আজাদ। ঘটনার পর পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও এক সদস্যকে চাকরির ঘোষণা দেয় সরকার। অবশেষে নিহতের স্ত্রীকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জানান, আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়াকে এখন কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হচ্ছে। স্নাতক শেষ হলে অফিসার পদে নেওয়া হবে। ভবিষ্যতেও আবুল কালামের পরিবারের পাশে থাকবে ডিএমটিসিএল। চাকরির জন্য ওনার ওয়াইফ হলো কম্পিটেন্ট ক্যান্ডিডেট, বাচ্চা দুটো ছোট, তো ওনার ওয়াইফের একটা চাকরির জন্য অলরেডি বলা হয়েছে এবং উনি এই সপ্তাহের ভিতরে সমস্ত ফর্মালিটিস প্রসেস করবে। আমরা অফিসিয়ালি ওটা প্রসেস করে নেব। অনার্স ডিগ্রিটা শেষ হবে 6 মাস পরে, তারপরে উনি অফিসিয়ালি আরও আপগ্রেড করার পজিশন থাকে যখন যোগ্যতা নিচে দেওয়া হবে। ইট ইজ এন কম্পিউটার অপারেটর। ক্ষতিপূরণকে ইতিবাচক হিসেবে দেখলেও ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেজন্য আরও সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তাগিদ দেন মেট্রো রেলের পুরো নিরাপত্তা ব্যবস্থা স্বাধীন সংস্থা দিয়ে তদারকির। যারা যারা প্রজেক্ট নেই তাদের অভিজ্ঞতা, তাদের অ্যাকাউন্টেবিলিটির অভাব, কাউকে জবাবদিহি করতে হচ্ছে না এই দুর্ভোগটা কেন হলো, এটা কেন আগের থেকে তুমি বুঝলা না। কৌশলী হতে হবে, আরও বেশি নজর দিতে হবে এবং সমন্বিত উন্নয়নের ফ্রেমওয়ার্কে যেতে হবে। রাষ্ট্রীয় অবকাঠামোতে এমন দুর্ঘটনা নজরে এসেছে সর্বোচ্চ আদালতের। বুধবার নিহত আবুল কালামের পরিবারকে কেন 2 কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় দুর্যোগ সহনীয় অবকাঠামো নির্মাণ ও সুপেয় পানি নিশ্চিতে অর্থ সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। ইতোমধ্যে উপকূলীয় এলাকায় কাজ চলছে 2টি প্রকল্পের। সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর বলছেন, বাংলাদেশে প্রায় 3.5 কোটি টাকা ঋণ দেবে এডিবি। প্রকল্প সফল হলে আগামীতে বাড়বে সহযোগিতার পরিমাণও। খুলনার দাকোপ উপজেলার চালনা এলাকা। উপকূলীয় অঞ্চলে পানির অভাব না থাকলেও সুপেয় খাবার পানির জন্য দুশ্চিন্তা করতে হয় এখানকার বাসিন্দাদের। রান্না কিংবা নিত্য ব্যবহারের পানির ক্ষেত্রেও একই সমস্যা থাকে সারা বছর। সমস্যা সমাধানে এ এলাকায় সরকার ও এডিবির সহায়তায় সংস্কার করা পুকুরগুলোতে বৃষ্টির পানি ধরে রাখা হচ্ছে। গোসল, রান্না ও অন্যান্য কাজে ব্যবহার করা হয় এ পানি। 9.5 বর্গ কিলোমিটারের চালনা পৌরসভার 31,000 বাসিন্দাদের জীবনযাত্রার পরিবর্তন এসেছে দ্বিতীয় নগর উন্নয়ন প্রকল্পের মাধ্যমে। এখানকার টিউবওয়েলের জল ব্যবহার করলে হাতে পায়ে ঘা হয়, তারপরে আপনার কাপড় চোপড়ও ভীষণভাবে নোংরা হয়ে যায়। এই জায়গায় টিউবওয়েলের পানি ভীষণ লালচে ধরনের। একইভাবে জলবদ্ধতা কমাতে 23 কোটি টাকা ব্যয়ে 4.5 কিলোমিটার খাল পুনর্খনন করা হয়েছে। সুইচ গেট দিয়ে নদীর নোনা জল আটকানো হয়েছে। এতে এখানকার কৃষি জমিতে ভালো ফসল হচ্ছে। নতুন রাস্তা ও সেতু নির্মাণে সহজ হয়েছে দৈনন্দিন জীবন। এই জায়গায় যে ব্রিজটা ছিল, চারটা ছিল, এই চারে অনেক ছেলেপেলেরা পড়ে যেত, তার জন্যই এই জায়গায় ব্রিজ হয়েছে। ব্রিজটি আমাদের এই 2 পারের লোক খুব যাতায়াতের খুব ভালো হচ্ছে। জলবায়ু অভিঘাতের ঝুঁকিতে থাকা পটুয়াখালী পৌরসভায় টেকসই সাইক্লোন সেন্টার নির্মাণ করা হয়েছে। এখানকার রাস্তা, ড্রেন সঠিকভাবে নির্মাণে বর্ষায় পানি জমে থাকে না। এখন সেই আমাদের এই সড়ক ড্রেন হওয়ার ফলে পানিটা আমাদের দ্রুত ডিসচার্জ হয়ে যাচ্ছে এবং এখানে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। উপকূলীয় 22টি শহরে বাস্তবায়ন হচ্ছে এডিবির কোস্টাল টাউন ক্লাইমেট রেজিলেন্স প্রকল্প। জলবায়ু অভিঘাত থেকে রক্ষা করে স্থানীয় মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এ প্রকল্পের মূল উদ্দেশ্য। বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে প্রয়োজনীয় সহায়তায় আগ্রহী এডিবি। প্রকল্পের আওতায় যেসব উন্নয়ন হয়েছে তা সামগ্রিক অর্থনীতির প্রবৃদ্ধির সম্ভাবনা তৈরি করবে। প্রকল্পটিতে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে এডিবি। বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। জলবায়ু ঝুঁকিতে থাকা বিশ্বের শীর্ষ 10টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান। প্রতি বছর খুলনা, বরিশালের উপকূলীয় অঞ্চলে জলবায়ুর বিরূপ প্রভাবের শিকার মানুষ ও প্রকৃতি। সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সংস্থার আন্তরিকতা সবচেয়ে বেশি জরুরি, অভিমত বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দাকোপ, খুলনা। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারকে সহযোগিতা দিতে 2022 সালে ট্রাস্ট গঠন করে সরকার।
3 বছরে 2000 চেকের মাধ্যমে 88 কোটি টাকার বেশি সহায়তাও দিয়েছে বিআরটিএ। সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের এমন সহায়তা দেওয়ার তথ্যই জানেন না অনেকে, অথচ এই তহবিলের বড় অঙ্কের টাকা পড়ে আছে বিআরটিএর কাছে। যাত্রী কল্যাণ সমিতি ও বিআরটিএ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত পরিবার ও আহতদের এককালীন বড় অঙ্কের টাকার সহায়তা দেয় সরকার। দুর্ঘটনার 30 দিনের মধ্যে প্রমাণসহ বিআরটিএ অফিসে আবেদন করতে হয়। যাচাই বাছাই শেষে নিহত ব্যক্তির পরিবারকে এককালীন 5 লাখ টাকা দেয়া হয়। আর দুর্ঘটনায় গুরুতর অঙ্গহানি হলে দেয়া হয় 3 লাখ টাকা এবং যার চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা থাকে তিনি পান 1 লাখ টাকা। ক্ষতিগ্রস্তদের মধ্যে যারা আবেদন করেছেন তাদের অনেকেই টাকা পেলেও নিয়ম অনুযায়ী সহযোগিতা না পাওয়ার অভিযোগও করছেন কেউ। তবে অনেকেই ক্ষতিপূরণের জন্য আবেদন করার প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও কোথায় যোগাযোগ করতে হয় সে সম্পর্কে জানেন না। আমাদেরকে ফোন করে জানাইছে এবং আমরা এখানে আসছি, আমাদেরকে 5 লক্ষ টাকা সহায়তা করছে, ওনারা চেক প্রদান করছে। অঙ্গহানির জন্য লগা 3 লক্ষ টাকা আর একবারে যে নিহত তার জন্য 5 লক্ষ টাকা, কিন্তু আমাকে আজকে 1 লক্ষ টাকা দিছে আর 2 লক্ষ টাকা দেয় নাই। সরকারের থেকে কোনো আর্থিক সহযোগিতা পাওয়া যেত, আমার সন্তানদের মুখে একটু ডাল ভাত তুলে দিতে পারতাম, আমি খুব অভাবে আছি। 2023 সালের এপ্রিল থেকে 2025 সালের 20 অক্টোবর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত 1925 পরিবারকে 88 কোটি 82 লাখ টাকা দিয়েছে বিআরটিএ। বোর্ডের তহবিলে এখনো পড়ে আছে 220 কোটি টাকা। রিসিভ করেছি 307 কোটি টাকা। এর মধ্যে আমরা ইনভেস্টমেন্টে গেছি আর অ্যাপ্রক্সিমেটলি এখন 22 সাল থেকে এখন পর্যন্ত 88 কোটি টাকা বেশি আমরা ডিসবার্স করেছি, প্রায় 2000 চেক আমরা দিয়ে দিয়েছি। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা পাওয়ার জন্য দরকার গণমাধ্যমের খবরের কপি, মামলার নথি ও হাসপাতালের চিকিৎসার তথ্য বা মৃত্যুর সনদ। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। সম্পূর্ণ অটোমেটেড মেশিনে তৈরি সাপোর্ট ফাইবার গ্লাস শিট, ব্যবসা এবার হবেই হিট। দিনাজপুরের শেতাবগঞ্জ চিনিকলে বরাদ্দকৃত অর্থ দ্রুত ছাড় এবং আখ মারাই চালুর দাবিতে সমাবেশ করেছে চিনিকল শ্রমিকরা। দুপুরে শেতাবগঞ্জ চিনিকলের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার 2020 সালের 1 ডিসেম্বর 6টি চিনিকল বন্ধ করে দেয়। 24-এর গণঅভ্যুত্থানের পর শ্রমিক কর্মচারীরা চিনিকলগুলো চালুর জন্য সরকারের কাছে আবেদন জানায়। পর্যায়ক্রমে 6টি চিনিকল চালুর অনুমোদনও দেয় সরকার, কিন্তু 4টি চালু হলেও শেতাবগঞ্জ ও শ্যামপুর চিনিকলের জন্য এখনও টাকা ছাড় হয়নি। দ্রুত অর্থ বরাদ্দ এবং আখ মারাই শুরু না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। ফাঁসির প্রাণের দাবি, আমাদের এই শেতাবগঞ্জ চিনিকলটিকে চালু করতেই হবে। অন্যায় দাবি নয়, এটা ন্যায্য দাবি, এবং এই মিলগুলো চালু হলে আমাদের যে ছাঁটাইকৃত শ্রমিক যারা বসে আছে তারা কাজ পাবে। ক্রমেই দুর্বল হয়ে পড়া শ্রমবাজারকে চাঙা করতে আবার নীতি সুধার কমালো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। এবার এ হার 0.25% কমিয়ে 3.75 থেকে 4% মধ্যে নির্ধারণ করা হয়েছে। এদিকে এই সিদ্ধান্তটি এমন সময়ে নেওয়া হয়েছে যখন যুক্তরাষ্ট্রের সরকার প্রায় 1 মাস ধরে শাটডাউন অবস্থায় রয়েছে। এর ফলে সরকারি সংস্থাগুলোর অর্থনৈতিক হালনাগাদ তথ্য ছাড়াই ফেডারেল রিজার্ভকে সিদ্ধান্ত নিতে হয়েছে। সাম্প্রতিক এই সুদের হার কমানোয় দেশটিতে মূল ঋণের হার গত 3 বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমেছে। এতে ঋণ গ্রহণের খরচ কিছুটা কম হয়েছে। ফেডের নীতির সুধারের মূলত বিশ্ববাজারে পুঁজি প্রবাহ, মুদ্রার বিনিময় হার ও মূল্যস্ফীতির গতি নির্ধারণ করে। ফলে সুধার পরিবর্তন বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও নীতি নির্ধারণের প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক বেড়েছে দেশের 2 শেয়ার বাজারে। এ সময় ডিএসইর প্রধান সূচক বেড়েছে 29.82 পয়েন্ট। তবে সূচক বাড়লেও আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 27 কোটি টাকার বেশি। শেয়ার দর বেড়েছে 61 ভাগের বেশি কোম্পানির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচকও বেড়েছে 12.55 পয়েন্ট।
বৃহস্পতিবার দিনের শুরু থেকেই ইতিবাচক ঢাকার শেয়ার বাজার। প্রথম 15 মিনিটে প্রধান সূচক বাড়ে 28 পয়েন্ট। এরপর সময়ের সাথে শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক 29.82 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5122 পয়েন্টে। এদিকে মূল্যসূচক বাড়লেও ডিএসইতে আগের দিনের চেয়ে 27 কোটি 53 লাখ টাকার শেয়ার কমেছে। আজ মোট লেনদেনের পরিমাণ 476 কোটি 10 লাখ টাকা। হাতবদলে অংশ নেয়া 394টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 241টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 81টি এবং অপরিবর্তিত 72টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ওরিয়ন ইনফিউশন, দ্বিতীয় খান ব্রাদার্স, তৃতীয় অবস্থানে আনোয়ার গ্যালভানাইজিং। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম তমিজউদ্দিন টেক্সটাইল, ইন্টারন্যাশনাল লিজিং দ্বিতীয়, তৃতীয় এফএএস ফাইন্যান্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 12.55 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 14,286 পয়েন্টে। লেনদেন 14 কোটি 89 লাখ টাকার শেয়ার। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। যুক্তরাষ্ট্রের ডলারের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 122 টাকা 80 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে 167 টাকা 2 পয়সায়। দর কমেছে ইউরোর, বিনিময় হয়েছে 146 টাকা 92 পয়সায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 1 টাকা 45 পয়সায়। অপরিবর্তিত সৌদি রিয়ালের দর, বিনিময় হয়েছে 32 টাকা 97 পয়সায়। দর অপরিবর্তিত আরব আমিরাতের দিরহামের, বিনিময় হয়েছে 33 টাকা 60 পয়সায়। কমেছে কুয়েতি দিনারের দর, বিনিময় হয়েছে 402 টাকা 26 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দর কমেছে, বিনিময় হয়েছে 29 টাকা 41 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।